৭২ পাউন্ড মানুষের মাংস গলে যাচ্ছে ৫৭ গ্যালনের এক অ্যাসিডের ড্রামে। ঠিক এটাই পুলিশ খুঁজে পেয়েছিল ২১৩ নম্বর অ্যাপার্টমেন্টের ভেতরে। সেখানকার বাতাস শুধু দুর্গন্ধযুক্তই ছিল না, এর স্বাদ ছিল তামা আর পচা জিনিসের মতো, যেন পচনের এক দমবন্ধ করা চাদর গলার ভেতর আটকে আছে। এটা কোনো দূরের কসাইখানা ছিল না, এটা ছিল মিলওয়াকির একটা আবাসিক ভবন, যেখানে এমন সব পরিবার থাকত যারা করিডোরে তাদের শান্ত স্বভাবের প্রতিবেশীকে হাসি মুখে হাত নেড়ে বিদায় জানাত। সেই প্রতিবেশী ছিল জেফরি ডামার। আপনি যদি এমন কোনো ক্রাইম স্টোরি খোঁজেন যা সব চাকচিক্য সরিয়ে মানুষের আত্মার একদম তলানিটা উন্মোচন করে দেয়, তবে আপনি ঠিক জায়গায় এসেছেন। এই ট্রু ক্রাইম স্টোরিটা হলো নিজের ভেতরের অন্ধকারকে প্রশ্রয় দেওয়ার মারাত্মক পরিণতি নিয়ে, এক লাগামহীন আসক্তির ভয়ঙ্কর রূপ নিয়ে। ওই অ্যাপার্টমেন্টের দরজা পুরোপুরি খোলার আগে আপনাকে নীল রঙের সেই ৫৭ গ্যালনের ড্রামটা বুঝতে হবে। সেই ড্রামটা ছিল এক অন্ধকার অভ্যাসের এক ভয়ানক বিবর্তন, যা শুরু হয়েছিল ছোটবেলায় জঙ্গলের মধ্যে রাখা একটা সাধারণ কাঠের বাক্স দিয়ে। আমরা সেই কাঠের বাক্সের গল্পে একটু পড়েই ফিরে আসব। গভীর রাতে এক অদ্ভুত ভয়ঙ্কর নিস্তব্ধতা থাকে। এই নিস্তব্ধতায় নিজের হৃদস্পন্দনকেও মনে হয় যেন কোনো মার্চিং ব্যান্ডের ড্রাম বাজছে। জেফরি ডামার পুরোপুরি এই দমবন্ধ করা নিস্তব্ধতার মাঝেই বেঁচেছিল। প্রতিটা টেলিভিশনের পর্দায় দেখানো সেই দানব হয়ে ওঠার অনেক আগেই সে ছিল নিজের জীবনের ওপর ভর করে থাকা এক প্রেতাত্মা। অন্ধকার তাকে এক রাতে গিলে খায়নি, এটা ছিল ধীর গতির এক বিষক্রিয়া যা তার মনকে ধীরে ধীরে বিষাক্ত করছিল। আর এর শুরু হয়েছিল ওহাইওতে তার ছোটবেলার বাড়ির পেছনের স্যাঁতস্যাঁতে ঝোপঝাড়ে ভরা জঙ্গলে। সেখানকার মাটি ছিল ভিজে, আর তাতে ভেজা পাইন পাতা আর পচা পাতার গন্ধ মিশে থাকত। সে ঘণ্টার পর ঘণ্টা সম্পূর্ণ একা কাটাত। রাস্তায় মরে পড়ে থাকা প্রাণীগুলোকে ব্যবচ্ছেদ করত, চামড়া আর মাংস ছাড়িয়ে বের করে আনত শক্ত সাদা হাড়। তখন কোনো আক্রোশ তাকে তাড়িয়ে বেড়াত না, বরং এটা ছিল এক শীতল নিরাসক্ত কৌতূহল, জীবন আর মৃত্যুর মেকানিজম বোঝার এক তীব্র আকাঙ্ক্ষা, আর কিভাবে সময়কে থামিয়ে দেওয়া যায় সেই চেষ্টা। সে চেয়েছিল চিরস্থায়ী সঙ্গী। মানুষ ছেড়ে যায়, মানুষ হতাশ করে, কিন্তু হাড়গোড় তা করে না। বছর গড়ানোর সাথে সাথে তার সেই শান্ত মোহ এক বিকৃত রূপ নিল। তার মনের ভেতর লুকিয়ে থাকা অন্ধকার যাত্রীর ক্ষুধা মেটানোর জন্য মরা প্রাণীগুলো আর যথেষ্ট ছিল না। অন্ধকার আরও কিছু চাইল। এটা এবার মানুষ চাইল। যখন সে মিলওয়াকির অক্সফোর্ড অ্যাপার্টমেন্টে উঠল, সেখানকার পরিবেশ যেন তার ভেতরের পচনেরই এক নিখুঁত প্রতিচ্ছবি হয়ে উঠল। হালকা হলুদ রঙের করিডোরগুলোতে বাসি সিগারেট আর সস্তা রান্নার তেলের একটা হালকা গন্ধ ভাসত। ফ্লুরোসেন্ট বাতিগুলো একটা একটা না পাগল করা শব্দ করে চলত। এটা ছিল এমন এক জায়গা যেখানে মানুষ অস্থায়ীভাবে থাকত, যেখানে মানুষ আসত আর যেত, আর কেউ কাউকে খুব বেশি প্রশ্ন করত না। এটাই ছিল তার জন্য সবচেয়ে নিখুঁত শিকারের জায়গা। সে নিয়ন আলোয় মোড়ানো রাস্তাগুলোতে বেরিয়ে পড়ত, গ্রীষ্মের ভ্যাপসা গরমের ভেতর দিয়ে হাঁটত, স্থানীয় ক্লাবগুলোর উদ্দাম মিউজিকের টানে ছুটে যেত। সে কোনো সাময়িক উত্তেজনা বা ক্ষণস্থায়ী সম্পর্কে খোঁজে ছিল না। সে খুঁজছিল কাউকে পুরোপুরি, সম্পূর্ণভাবে নিজের দখলে নেওয়ার সুযোগ। তার অ্যাপার্টমেন্টে পা রাখাটা ছিল যেন বাস্তবতা থেকে ছিটকে পড়ার মতো। সে ভেতরের তাপমাত্রা একদম বরফের মতো ঠান্ডা রাখত। ওয়ালপেপারে মিশে যাওয়া মৃত্যুর সেই কাহার মিষ্টি দুর্গন্ধটাকে ঢাকার মরিয়া চেষ্টায় এসিটা সারাক্ষণ একটানা শব্দ করে চলত। সে সস্তা আগরবাতি জ্বালাত, চন্দনের গন্ধযুক্ত সেই ধোঁয়া
রক্তের তামাটে গন্ধের সাথে মিশে এমন এক জঘন্য দুর্গন্ধ তৈরি করত যা যে কোনো সুস্থ মানুষকে বমি করিয়ে ছাড়বে। অথচ সে এগুলোর ঠিক মাঝখানেই বসে থাকত, একেবারে অনুভূতিহীন হয়ে সস্তা বিয়ার খেত আর এমনভাবে টেলিভিশন দেখত যেন চারপাশের সব কিছু একদম স্বাভাবিক। সে তার শিকারদের টাকা, সঙ্গ আর কয়েক পেগ ড্রিঙ্কসের লোভ দেখিয়ে ফাঁদে ফেলত। তারা নিজেদের জীবনের একঘেয়েমি থেকে একটু মুক্তির আশায় তার দরজা দিয়ে ভেতরে ঢুকত। ঘুণাক্ষরেও টের পেত না যে তারা আসলে খুব সাবধানে সাজানো একটা কবরে পা রাখছে। সে তাদের একটা ড্রিঙ্ক অফার করত যার মধ্যে মেশানো থাকত কড়া ঘুমের ওষুধ। 2-1-3 নম্বর অ্যাপার্টমেন্টে জীবন থেকে মৃত্যুর এই যাত্রাটা শুরুতে খুব একটা সহিংস ছিল না। এটা ছিল চুপচাপ ঘুমিয়ে পড়া, এক ভারী ঘুম যেখান থেকে তারা আর কখনোই জাগবে না। কেবল যখন শিকার পুরোপুরি অজ্ঞান হয়ে যেত তখনই আসল দুঃস্বপ্ন শুরু হতো। সে শুধু তাদের হত্যা করতেই চায়নি, সে তাদের চিরকালের জন্য নিজের কাছে রেখে দিতে চেয়েছিল। সে বিশ্বাস করত যে তাদের শরীরের কিছু অংশ খেয়ে ফেললে তারা চিরতরে তার নিজের অস্তিত্বের একটা অংশ হয়ে যাবে। কিন্তু ট্রেসি নামের এক লোককে ঘিরে হওয়া একটা নির্দিষ্ট রাত এই পুরো চক্রটাকে ভেঙে চুরমার করে দেবে। আমরা একটু পরেই ট্রেসির সেই মরিয়া হয়ে পালানোর গল্পে আসব, কারণ সে যা দেখেছিল তা সব যুক্তিকে হার মানায়। ওহাইওর জঙ্গলের সেই কাঠের বাক্সটার কথা মনে আছে, যেটায় সে র্যাকুন আর রাস্তার বিড়ালের সাদা হয়ে যাওয়া হাড়গোড় জমিয়ে রাখত? ওটাই ছিল তার প্রথম মডেল। মিলওয়াকির সেই নীল রঙের 57 গ্যালনের ড্রামটা ছিল আসলে তার ছোটবেলা সে বাক্সেরই এক বড়সড় ইন্ডাস্ট্রিয়াল রূপ। সে যে চিরস্থায়িত্বের জন্য এত মরিয়া হয়ে উঠেছিল, এটা ছিল তার সেই ব্যর্থতারই এক স্মৃতিস্তম্ভ। মাংস পচে যায়, এটা নষ্ট হয়, গলে পানি হয়ে যায়। সে যতই কড়া কেমিক্যাল ব্যবহার করুক না কেন, পচনের এই অবধারিত প্রক্রিয়াকে সে কখনোই থামাতে পারেনি। তার ভেতরে যে অন্ধকারকে সে প্রশ্রয় দিচ্ছিল তা চেয়েছিল এক নিরঙ্কুশ নিয়ন্ত্রণ, কিন্তু প্রকৃতি তা মানতে নারাজ। সে যত বেশি তার শিকারদের সংরক্ষণ করার চেষ্টা করেছে, ততই তাকে বাধ্য হয়ে তাদের পুরোপুরি ধ্বংস করে ফেলতে হয়েছে। ওই ড্রামটা ছিল তার পরাজয়ের এক ভয়ঙ্কর স্বীকারোক্তি। সে নিজেরই তৈরি করা জালে ডুবে যাচ্ছিল, শিকার করা, খুন করা, সংরক্ষণ করা আর ধ্বংস করার এক অন্তহীন চক্রে আটকা পড়ছিল। এই ভয়ঙ্কর দ্বৈত জীবন বয়ে বেড়ানোর মানসিক চাপটাও ছিল প্রচণ্ড। সে অতিরিক্ত মাত্রায় মদ খাওয়া শুরু করেছিল, তার হাত সারাক্ষণ কাঁপতে। তার মন হয়ে উঠেছিল এমন এক ভাঙা আয়না যেখানে শুধু অহেতুক ভীতিই ফুটে উঠত। ওই নিখুঁত পরিকল্পনাকারী লোকটা ধীরে ধীরে অগোছালো হয়ে পড়ছিল। সে একদম চোখের সামনেই প্রমাণ ফেলে রাখছিল, যেন অবচেতনভাবেই সে চাইছিল ধরা পড়ে যেতে। ট্রেসির ঘটনার মধ্য দিয়েই অবশেষে শেষ বিন্দুতে এসে পৌঁছায় সব। তাকেও একই রকম মিথ্যে বলে, কিছু ছবি তোলার বিনিময়ে টাকার লোভ দেখিয়ে ওই অ্যাপার্টমেন্টে ডেকে আনা হয়েছিল। কিন্তু ভেতরের পরিবেশটা ছিল একেবারেই অসহনীয়। গন্ধটা ছিল দমবন্ধ করা। ডামার ছিল অস্থির, তার চোখগুলো ছিল শূন্য, তার নড়াচড়াগুলো ছিল অগোছালো আর একেবারেই অপ্রত্যাশিত। ডামার যখন ট্রেসির কবজিতে একটা হাতকড়া পরিয়ে দিল, তখন সব ঘোর কেটে গেল। ট্রেসি এক হিমশীতল, ভয়ঙ্কর আতঙ্কের সাথে বুঝতে পারল যে সে আর কোনোদিন এই ঘর থেকে হেঁটে বের হতে পারবে না। সে ঠিক খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা একজন মানুষের মতো বেঁচে থাকার আদিম এক শক্তিতে লড়াই করল। সে ডামারকে আঘাত করল, নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে করিডোরে বেরিয়ে এলো। সদর দরজা দিয়ে সোজা বাইরে গিয়ে রাস্তা দিয়ে যাওয়া একটা পুলিশের গাড়িকে হাত নেড়ে থামালে। অফিসাররা যখন ট্রেসিকে নিয়ে 2-1-3 নম্বর অ্যাপার্টমেন্টে ফিরে এলো, তারা আক্ষরিক অর্থেই একটা কষাসাইখানার ভেতরে পা রাখল। তারা ফ্রিজটা খুলেছিল সাধারণ খাবারের আশায়,
কিন্তু তার বদলে তারা সেখানে খুঁজে পেল একজন মানুষের কাটা মাথা। তারা একটা খোলা ড্রয়ারে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ভয়ঙ্কর পোলার রেড ছবি পেল, যা সেই বীভৎসতার একদম নিখুঁত প্রমাণ দিচ্ছিল। ভেতরের সেই অন্ধকার অবশেষে এক নির্দয় আলোর সামনে এসে দাঁড়াল। নিজের ভেতরের অন্ধকারকে প্রশ্রয় দেওয়ার পরিণতি হচ্ছে সম্পূর্ণ অনিবার্য ধ্বংস। জেফ্রি ডামার ভেবেছিল সে অন্ধকারকে নিয়ন্ত্রণ করতে পারবে, বাইরে থেকে একটা স্বাভাবিক মানুষের মুখোশ পরে ভেতরে নিজের দানবীয় ইচ্ছার জায়গা করে নেবে। কিন্তু অন্ধকার সবসময় আরও বেশি কিছু চায়। এটা আপনার সুস্থ বিবেককে খেয়ে ফেলে, আপনার ছোঁয়া প্রতিটা জিনিসকে ধ্বংস করে দেয়, যতক্ষণ না পর্যন্ত সেখানে পচন ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে। এই ক্রাইম স্টোরিটা আমেরিকার ইতিহাসে এক হিমশীতল অধ্যায় হয়ে আছে, কারণ এটা আমাদের এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। দানবরা আমাদের বিছানার নিচে লুকিয়ে থাকে না, তারা থাকে আমাদের ঠিক পাশের ঘরেই। মিলওয়াকির ওই নরখাতকে ট্রু ক্রাইম স্টোরিটা মানুষের চরম অধঃপতনের এক নিখুঁত উদাহরণ। যখন আপনি নিজের ভেতরের অন্ধকারকে খাবার দেবেন, একসময় সেই অন্ধকারই আপনাকে খেয়ে ফেলবে। Welcome to Crime Reveals.